সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ক্যান্সার জয়ের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফাত জান্নাত ইফা। দর্শক, মার্চ মাসকে আমরা পালন করি কোলোরেক্টাল ক্যান্সারের সচেতনতা দিবসের মাস হিসেবে। কোলোরেক্টাল ক্যান্সার বাংলাদেশে নীরবে বৃদ্ধি পাচ্ছে। দেখা যাচ্ছে মলত্যাগের সমস্যা, মলের সাথে রক্ত যাওয়া, কনস্টিপেশন কিংবা হঠাৎ করে মলত্যাগের অভ্যাসের পরিবর্তনকে আমরা খুবই সাধারণ সমস্যা হিসেবে দেখছি, যার কারণে এই ক্যান্সারটি শনাক্তকরণ করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এমন একটি পর্যায়ে এটি ধরা পড়ছে যখন আসলে স্টেজ 3 কিংবা 4-এ চলে যাচ্ছে এবং চিকিৎসা পদ্ধতি কিছুটা জটিল হয়ে যাচ্ছে। তাই কোলোরেক্টাল ক্যান্সারের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমাদের আজকের আয়োজন। দর্শক, আজকে আমরা কথা বলবো কোলোরেক্টাল ক্যান্সারের কারণ, লক্ষণ, প্রতিকার এবং চিকিৎসা সম্পর্কে। এ ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন খান স্যার, অধ্যাপক মেডিকেল অনকোলজি ডিপার্টমেন্ট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ওয়ালাইকুম আসসালাম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। স্যার, যেহেতু আজকে আমরা কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আলোচনা করব, তাই শুরুতেই আপনার কাছে আমি জানতে চাই কোলোরেক্টাল ক্যান্সারে ইনিশিয়ালি আসলে কি কি লক্ষণ প্রকাশ পায়? হ্যাঁ, ধন্যবাদ। এই লক্ষণগুলো আসলে সব রোগীর ক্ষেত্রে যে একরকম হবে বিষয়টা সেরকম না, তবে সাধারণত যেগুলো হয়ে থাকে যে একেবারেই লক্ষণহীন হতে পারে। রোগী অনেক দুর্বল অনুভব করতে পারেন বা ফ্যাকাশে হয়ে যেতে পারেন হিমোগ্লোবিন লেভেল কম হয়ে যাবার কারণে। পেটে ব্যথা হতে পারে এবং পায়খানার সাথে রক্ত যেতে পারে। মলত্যাগের যে অভ্যাস থাকে সেটার অনেক পরিবর্তন হতে পারে। সিভিয়ার কনস্টিপেশন হতে পারে অথবা ডায়রিয়া হতে পারে। আর এছাড়া যদি আমরা চিন্তা করি এটা অ্যাডভান্স স্টেজের যদি কোনো ডিজিজ হয়, তাহলে যদি কোথাও মেটাস্টেসিস হয় সেই মেটাস্টেসিস অনুযায়ী তার লক্ষণ দেখা দিতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে স্যার কোলোরেক্টাল ক্যান্সার শনাক্তকরণের জন্য প্রাথমিক পর্যায়ে আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করতে পারি? হ্যাঁ, আমরা একেবারেই শুরুতে কিছু রুটিন পরীক্ষা করে থাকি, কিন্তু পরীক্ষা করার আগে আমরা রোগীকে ফিজিক্যাল এক্সামিনেশন করে থাকি। হ্যাঁ, পরীক্ষা করে এক্সামিনেশন করে আমরা আসলে আইডেন্টিফাই করতে থাকি যে বডিতে কী কী অ্যাবনর্মালিটিস ওনার আছে। তারপরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়া থাকি। রুটিন পরীক্ষার ভিতরে আমরা যেমন সিবিসি করে থাকি বা কোলন ক্যান্সারের যে টিউমার মার্কার সিইএ সেগুলো করে থাকি। এবং এগুলো করে যদি আমাদের মনে হয় বা টিউমার মার্কার যে সবসময় বেশি থাকবে বিষয়টা সেরকম না, টিউমার মার্কার কিন্তু নর্মালও থাকতে পারে। এবং রোগীর লক্ষণ শুনে যদি আমাদেরকে মনে হয় যে কোলন ক্যান্সার হতে পারে, তখন আমরা কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশনে যাই, লাইক যেমন কলোনোস্কোপি। এবং কলোনোস্কোপি করে সেখান থেকে যদি কোনো টিউমার বা লেশন পাওয়া যায়, সেখান থেকে আমরা বায়োপসি নিয়ে থাকি এবং সেই বায়োপসির যে হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্টটি হয় সেটি নিশ্চিত করে যে আসলে কোলন ক্যান্সার আছে কি না এবং থাকলে সেটা কী ধরনের ক্যান্সার। আচ্ছা স্যার, আপনার কথার রেশ ধরেই আমি বলবো, আপনি যেমনটা বললেন কোলোনোস্কপির কথা, তো আমাদের দেশে তো আসলে অনেক পেশেন্ট আছেন যারা আসলে এই কোলোনোস্কপি করতে ভয় পান, বা ফিমেলস পেশেন্ট যারা আছেন তারা আসলে লজ্জা বশত করতে চান না, সে কারণে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস হতে লেট হচ্ছে। তো স্যার, কোলোনোস্কপি কি আসলেই কোনো ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া? এর কি কোনো ঝুঁকি আছে? না, আসলে এটা ঝুঁকিহীন একটা পদ্ধতি। আর আমাদের দেশে ফিমেল পেশেন্টগণ আসলে অনেকটা লজ্জাবোধ করে থাকেন, কিন্তু আমাদের দেশে কিন্তু ফিমেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছেন, তাদেরকে দিয়েও কলোনোস্কোপি করাতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো ডাক্তারের তো আসলে কোনো জেন্ডার হয় না, ডক্টর তো ডক্টর, সেটা মেল হোক বা ফিমেল হোক, লজ্জাবোধ আসলে না থাকাই ভালো। তবুও যদি থাকে, কেউ মনে করেন যে পুরুষ ডক্টর দিয়ে কলোনোস্কোপি করাবেন না, তাহলে ফিমেল ডক্টর দিয়ে কলোনোস্কোপি করাতে পারেন। এবং এটা বলা যায় যে একটি ঝুঁকিহীন পরীক্ষা। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে, একটু ব্যথা হতে পারে। আর এখন তো আসলে অ্যানেস্থেসিয়া দিয়েও কলোনোস্কোপি করা হচ্ছে অনেক সেন্টারগুলোতে, তো সেক্ষেত্রে আসলে ভয়ের তেমন কিছু নাই। আচ্ছা স্যার, কোলোরেক্টাল ক্যান্সারের কি কোনো পার্টিকুলার এইজ আছে যে এই বয়সটা কোলোরেক্টাল ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণ? এখন তো দেখা যাচ্ছে যে আসলে ইয়াং জেনারেশনের মাঝেও হচ্ছে, তো আমরা কিভাবে আসলে এই জিনিসটাকে আইডেন্টিফাই করব?
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা টাইম ডিমান্ডিং কোশ্চেন। ইউজুয়ালি আমরা মনে করে থাকি যে কোলন ক্যান্সার একটা ওল্ড এইজে ক্যান্সার, লাইক 50 বছর বা তারপরে সাধারণত কোলন ক্যান্সার হতে পারে, এরকম আইডিয়াটা আসলে আগে ছিল। কিন্তু এখন আস্তে আস্তে আসলে অনেক ক্ষেত্রেই এই যে একটা যে পদ্ধতিটা আমরা মনে করে থাকি যে এটা ওল্ড এইজে, কিন্তু এটা আসলে এখন ইয়াং এইজে কিন্তু কোলন ক্যান্সার অনেক বেড়ে যাচ্ছে এবং হচ্ছে। এবং আমরা যদি একেবারে সাধারণ বা স্বাভাবিক একটা সূত্র ধরি, তাহলে আমরা বলবো যে 50 বছর বা তারপর থেকে ক্যান্সারের রিস্ক, কোলন ক্যান্সারের রিস্ক আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা, আমরা তো জানি যে স্যার কোলন ক্যান্সার শনাক্তকরণের জন্য বা এমনিতেও যে একজন রোগী যদি ইনিশিয়ালি তার রোগটা ধরা পড়ে, তাহলে তার যদি আমরা চিকিৎসা করি, তারপরে একটা স্ক্রিনিং এর একটা ব্যাপার থাকে। জি। তো আসলে স্যার যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ কিংবা যারা অলরেডি স্টেজ 1 অথবা স্টেজ 2-তে ধরা পড়ে চিকিৎসা নিয়েছেন বা অরাল মেডিকেশন নিচ্ছেন, তাদের জন্য স্ক্রিনিং প্রসিজিয়ারটা কতদিন পর পর হওয়া উচিত? যে কোনো মানুষের ক্ষেত্রে আসলে 50 বছর থেকে তার স্ক্রিনিংয়ে আসা উচিত। এবং যদি কারো ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে এবং ওই ফ্যামিলির যেই মেম্বারটি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বা হয়েছেন যত বছর বয়সে, ঠিক তত বছর থেকে তার 10 বছর আগের থেকে তার স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করা উচিত। এই স্ক্রিনিং পদ্ধতিটা খুবই সিম্পল। একেবারে যদি একটা কলোনোস্কোপি করে ফেলে, তাহলে 5 বছরের জন্য আর কলোনোস্কোপি আপাতত লাগছে না। এবং মাঝে মাঝে আমরা টিউমার মার্কার দিয়ে থাকি, অথবা ওবিটি বলি, যে অকাল্ট ব্লাড টেস্ট। এবং একেবারে সিম্পল একটা পরীক্ষা, যে স্টুল পরীক্ষার মধ্যে আসলে আমরা দেখতে চাই যে সেখানে আরবিসি আছে কিনা, ব্লাড পাস হচ্ছে কিনা। এগুলো দিয়ে কিন্তু স্ক্রিনিংটা সম্পন্ন করা যায়, একেবারেই সিম্পল। আচ্ছা, স্যার এখন তো আমাদের খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসেছে। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমরা প্রসেসড ফুড খাচ্ছি কিংবা অনেক বেশি সিজনড ফুড খাচ্ছি। তো এই যে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, এই খাদ্যাভ্যাসের পরিবর্তন আসলে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার ঝুঁকিটাকে কতটা বাড়াচ্ছে এবং কতটুকু প্রভাবিত করছে? ধন্যবাদ। কোলন ক্যান্সারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হলো লাইফস্টাইল। কিছু আছে ফুড হ্যাবিট, কিছু আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আচ্ছা, তো লাইফস্টাইলের ভিতরে যারা আসলে কর্মঠ, তাদের ক্ষেত্রে কিন্তু রিস্ক কম। জি স্যার। যারা একেবারে ওবিস বা স্থূল, তাদের ক্ষেত্রে কোলন ক্যান্সারের রিস্ক কিছুটা বাড়ে। যারা স্মোকার অথবা অ্যালকোহলিক, কিংবা যারা রেড মিট বেশি ইনটেক করে থাকেন, অথবা যারা প্রসেসড ফুড বেশি খেয়ে থাকেন, বা কিছু কোমরবিডিটিস থাকে লাইক ডায়াবেটিস মেলাইটাস, এদের ক্ষেত্রে কিন্তু এই রিস্কগুলো বাড়তে পারে। আর যদি কেউ স্ট্যান্ডার্ড লাইফস্টাইল মেনটেন করতে পারে, কর্মঠ হয়ে থাকে, বডি ওয়েট একটা আইডিয়াল রেঞ্জের মধ্যে রাখতে পারেন, হ্যাঁ, শাক সবজি বা ফাইবারযুক্ত খাবার যারা বেশি গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোলন ক্যান্সারের রিস্ক কমে যায়। ফ্যামিলি হিস্ট্রি একটা রিস্ক ফ্যাক্টর ডেফিনেটলি, কিন্তু লাইফস্টাইল, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং ফুড হ্যাবিট, আমাদের তো আসলে ফুড হ্যাবিট বা ফুডের যে সেফটিটা এটা একটু কম। সেই কারণে আমরা মনে করছি যে এগুলোর কারণে হয়তো কোলন ক্যান্সারের রেশিওটা, অকারেন্সটা বেশি হয়ে যাচ্ছে। যদিও এটা আসলে প্রুভড না, এটা রিসার্চের দাবি রাখে, এটা হয়তো বা কয়েক বছরের মধ্যে এটা বের হয়ে আসবে। জি স্যার, ইন রিসেন্ট ইয়ার্স যদি আমরা আসলে হিসেব করি, বাংলাদেশে কোলোরেক্টাল ক্যান্সারের রোগীর সংখ্যা আসলে অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা স্যার, এখন যেহেতু রমজানের সময়, সেক্ষেত্রে আমি একটু জানতে চাই ইফতার এবং সেহরিতে আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, যাতে আমরা কোলোরেক্টাল ক্যান্সার বা কোলন ক্যান্সার বা যে কোনো ধরনের অসাবধানতা বশত যে ধরনের রোগ আমাদের হয়ে থাকে, অ্যাসিডিটির সমস্যা এক্সেট্রা অ্যান্ড অল, এগুলো থেকে বাঁচতে পারি। খাদ্যাভ্যাস আসলে কোলন ক্যান্সারের পেশেন্ট বা যারা পেশেন্ট নন স্বাভাবিক, সবার ক্ষেত্রে আসলে একই রকম। আমরা বলে থাকি যে একটা আদর্শ ফুড মেনু যাতে থাকে, যেই ফুড মেনুর ভিতরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, পানি সব কিছুই একটা পরিমিত পরিমাণে থাকবে, ফাইবার। তবে আমরা যদি একেবারে কোলন ক্যান্সার নিয়ে চিন্তা করি, তাহলে আমরা বলবো যে প্রোটিন সমৃদ্ধ খাবার এবং ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করলে তাহলে কোলন ক্যান্সারের রিস্ক অনেক কমে যায়
এবং রোগী বা রোগী নয় এমন মানুষও সুস্থ থাকবেন। আচ্ছা স্যার, এক্ষেত্রে আমি একটু চিকিৎসার দিকে চলে যেতে চাই। বাংলাদেশে কোলন ক্যান্সারের চিকিৎসা আসলে কতটা সম্ভাবনাময়? চিকিৎসা পদ্ধতিতে আসলে বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই। পৃথিবীর উন্নত দেশগুলোতে কোলন ক্যান্সারের যেই সব চিকিৎসা আছে, আমাদের বাংলাদেশেও সেসব চিকিৎসা একেবারেই অ্যাভেলেবল। সেটা সার্জারি বলেন বা মেডিসিন বলেন বা কেমোথেরাপি ড্রাগস বলেন অথবা রেডিওথেরাপি বলেন, সবগুলোই অ্যাভেলেবল। তবে এটা বলা যায় যে উন্নত পৃথিবীর তুলনায় আমাদের কিছু জিনিসের ঘাটতি রয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন রেডিওথেরাপির মেশিন আমাদের দেশে এখন কম। এটা একটা কারণ যে যেসব জায়গার ক্ষেত্রে কোলন বলতে যদি আমরা এটার মধ্যে রেকটাম ধরি তাহলে রেডিওথেরাপি লাগে, আর যদি আমরা রেকটাম পোর্শনটা বাদ দিয়ে শুধু কোলন চিন্তা করি তাহলে রেডিওথেরাপির কিন্তু প্রয়োজন হচ্ছে না। এবং এই ক্ষেত্রে উন্নত বিশ্বের চিকিৎসার সাথে বাংলাদেশের চিকিৎসার তেমন কোনো পার্থক্য নেই। আচ্ছা স্যার, যেমনটা আমরা জানি যে বাংলাদেশে সর্বপ্রথম বিকন ফার্মাসিউটিক্যালস অ্যান্টি ক্যান্সারাস ড্রাগ নিয়ে এসেছে। তো আসলে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা ক্ষেত্রে বিকন ফার্মাসিউটিক্যালস বা এখন অন্যান্য যারা অন্যান্য ফার্মাসিউটিক্যালস আসলে ড্রাগস আনছেন এবং এই কাজটা করছেন, তাদের ভূমিকা কতটুকু বলে আপনি মনে করছেন? তাদের ভূমিকা আসলে এটা বর্ণনা করে শেষ করা যাবে না। যে আমাদের মতো গরিব দেশে অ্যান্টি ক্যান্সার ড্রাগ তৈরি হচ্ছে। বাংলাদেশের অনেকগুলো কোম্পানি অ্যান্টি ক্যান্সার ড্রাগ তৈরি করে এবং তার মধ্যে অন্যতম হলো বিকন। আমি যতটুকু জানি যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ সম্ভবত পৃথিবীর 39টা দেশে বিকন এক্সপোর্ট করে। এটা আমাদের জন্য একটি গর্বের বিষয়। এবং কোলন ক্যান্সারের জন্য যেসব ওষুধ লাগে সবগুলোই এই কোম্পানি তৈরি করে। এবং আমরা পৃথিবীর অনেক দেশে ওষুধ এক্সপোর্ট করি। যদিও আমরা গরিব দেশ, আমাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় রোগীরা অনেক চিকিৎসা খরচ বিয়ার করতে পারে না, কিন্তু চিকিৎসার যে উপকরণগুলো সেগুলো আমাদের দেশে অ্যাভেলেবল এবং আমাদের দেশি কোম্পানিগুলোই সেগুলো তৈরি করছে। আচ্ছা স্যার, যেহেতু আমাদের দেশে এখন চিকিৎসা সম্ভব, এক্ষেত্রে কি আসলে চিকিৎসা ব্যয়টা অনেকটা কমে যাচ্ছে এবং রোগীর সুবিধা হচ্ছে এরকম? আমি যদি কম্পেয়ার করি অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমাদের দেশের চিকিৎসা খরচ, তাহলে কম। আচ্ছা, একেবারে নেইবারিং কান্ট্রি যেগুলো আছে আমাদের প্রতিবেশী দেশ, তাদের চিকিৎসা খরচ এবং আমাদের চিকিৎসা খরচ প্রায় সমান। আবার উন্নত দেশের সাথে যদি চিন্তা করি তাহলে উন্নত দেশগুলোর চিকিৎসা খরচ আমাদের দেশের তুলনায় প্রায় 10 থেকে 20 গুণ বেশি। কিন্তু আমাদের দেশের মানুষের যে ইনকাম, সেই ইনকামের সাথে এই চিকিৎসা খরচটাকে একটু ব্যয়বহুলই বলতে হবে। আচ্ছা স্যার, স্যার যেহেতু আমরা সচেতনতার মাস, মার্চ মাস কোলোরেক্টাল ক্যান্সারের সচেতনতা দিবসের মাস, স্যার রুরাল পর্যায়ে কিংবা এই যে আমরা আরবান পর্যায়ে আছি, জেলা উপজেলা পর্যায়ে, এই এরিয়াগুলোতে আসলে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কি করতে পারি? মানুষকে সচেতন করা এটা রাষ্ট্রের দায়িত্ব এবং এই দায়িত্বটা যদি আমরা সুচারুভাবে পালন করতে পারি তাহলে মানুষকে সচেতন করা যায়। সচেতন হলে শুরুতে ক্যান্সার নির্ণয় করা যাবে, আর শুরুতে নির্ণয় করতে পারলে রোগীকে পুরোপুরি সুস্থ করা সম্ভব। এবং এই সচেতন করতে গেলে আমাদেরকে কিছু মিডিয়ার উপরে ডিপেন্ড করতে হয়। মাস মিডিয়া লাইক টেলিভিশন, রেডিও, সোশ্যাল মিডিয়া, সেটা ইউটিউব হোক বা ফেসবুক হোক, অথবা পোস্টারিং, সেমিনার, সিম্পোজিয়াম, এবং বিভিন্ন পর্যায়ে আমাদের বাংলাদেশের হেলথ সেক্টরের যে স্ট্রাকচার সেটা কিন্তু অনেক উন্নত মানের, একেবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আছে। আমরা যদি মাঠ কর্মীরা আছেন, স্বাস্থ্যকর্মীরা আছেন, ফ্যামিলি প্ল্যানিং এ আলাদা লোকজনরা আছেন, জি আমরা যদি সেই পর্যন্ত আসলে ছড়াতে পারি তাহলে আমাদের মানুষের জন্য খুব উপকার হবে। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।